ক্লাস আসসালামু আলাইকুম, হোপ দ্যাট এভরিওয়ান ইজ ওয়েল। আমরা ভয়েস চেঞ্জ শিখছিলাম। আজকে ভয়েস চেঞ্জ থার্ড ক্লাস। আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে যে টেন্সের যে পরিবর্তনগুলো আছে সেই পরিবর্তনগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমি টেন্সের রুলসগুলোকে মোট 5 ভাগে বিভক্ত করেছি। মডাল অক্সিলারি ভার্ব সহ মোট 5টি রুলসের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করেছি। আমরা লাস্ট ক্লাসে 2টি রুলস শিখেছিলাম এবং আশা করি সবাই 2টি রুলস খুব বেশি এনজয় করেছেন, কারণ এত সহজে যে কন্টিনিউয়াস টেন্সের ভয়েস করা যায় এবং পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করা যায়, এটা অনেকে হয়তো বা এর আগে ওইভাবে চিন্তা করেনি। তো তার ধারাবাহিকতায় আজকে আমরা থার্ড রুলসটি করব। থার্ড রুলসটি মডাল অক্সিলারি ভার্ব রিলেটেড। মডাল অক্সিলারি ভার্বগুলো কোনগুলো সেগুলো একটু দেখে নিই। এখানে লেখাও আছে ক্যান, কুড, উইল, শেল, শুড, উড, মে, মাইট, এই তো মডাল অক্সিলারি ভার্ব। সেক্ষেত্রে কি হবে দেখেন, ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, উইল থাকলে উইল বি, শেল থাকলে শেল বি, উড থাকলে উড বি, শুড থাকলে শুড বি, মে থাকলে মে বি, মাইট থাকলে মাইট বি, মাস্ট থাকলে মাস্ট বি, এম গোয়িং টু, সরি এখানে একটা টু হবে, আপনারা সবাই একটু কারেকশন করে নেবেন, টু হবে, হ্যাঁ টু, ওকে। এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু থাকলে প্রত্যেকের পরে একটি করে বি হবে। সুবিধার্থে আরেকবার বলছি, ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি। একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, খুবই সিম্পল বাট সিগনিফিক্যান্ট, সেটা হলো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যখন ক্যান থাকবে তখন শুধু ক্যান বি লিখবেন, অবশ্যই কুড বি লিখবেন না। কুড থাকলে কুড বি, উইল থাকলে উইল বি, শেল থাকলে শেল বি, উড থাকলে উড বি, শুড থাকলে শুড বি, মে থাকলে মে বি, মাইট থাকলে মাইট বি। আই মিন মোডালের যে ভার্বে দেওয়া থাকবে আপনি সেটাই লিখবেন। আমরা এক্সাম্পলে সেটা একটু দেখব। মাস্ট থাকলে মাস্ট বি, এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু থাকলে প্রত্যেকের শেষে একটা করে বি হবে। চলুন কয়েকটা এক্সাম্পল দেখে ফেলি। ফার্স্ট এক্সাম্পল, হি ক্যান রাইট দ্য লেটার। হি ক্যান রাইট দ্য লেটার আমরা বিগত ক্লাসে দেখেছি সেন্টেন্সের শুরুতে যে থাকে তার নাম হলো সাবজেক্ট। আমরা আজকের 3 নম্বর রুলসের বা আজকের ক্লাসের প্রথম রুলসের যে স্ট্রাকচার মে, মাইট, ক্যান, কুড, তার মধ্যে একটা পেয়ে গেলাম, এই তো ক্যান। ক্যানের পরে যা আছে তা হলো মেইন ভার্ব। এবং বিগত ক্লাসগুলোতেও বলেছি, আজকেও বলছি, লাস্ট যে অংশটা থাকে সাধারণত সবসময় না, সাধারণত সেটি হলো অবজেক্ট। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে অবজেক্টকে আমরা সাবজেক্ট করে দেবো। দেখেন দ্য লেটার ছিল অবজেক্ট, আমরা তাকে সাবজেক্ট করে দিলাম দ্য লেটার। মজার ব্যাপার, ক্যান ছিল ক্যানই লিখলাম, এক্সট্রা একটা বি হলো, এটা স্ট্রাকচার বলে, ক্যান থাকলে ক্যান বি লিখতে হবে। তারপরে এই যে মেইন ভার্ব আছে সেই মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো রিটেন। তো হি, দ্য লেটার ক্যান বি রিটেন, সাবজেক্ট ছিল কি হি, তাহলে হি থাকলে আমাদের কি লিখতে হবে। আশা করি এখানে কোনো প্রবলেম নাই। চলুন 2 নম্বর এক্সাম্পলটি দেখি। দে মে কিল দ্য বার্ড, দে মে কিল দ্য বার্ড, তাহলে প্রথমটা হলো সাবজেক্ট, বুঝে ফেলেছি আমরা সবাই। দেখেন স্ট্রাকচারে মে পেয়ে গেলাম, তাহলে মেয়ের পরে যে আছে মেইন ভার্ব, লাস্টে যে উনি অবজেক্ট, অবজেক্টকে কি করতে হবে সাবজেক্ট। অবজেক্ট ছিল দ্য বার্ড, সাবজেক্ট হলো মানে ভয়েস চেঞ্জ করার সময় সাবজেক্ট হয়ে গেল দ্য বার্ড। এরপর দেখেন মে থাকলো মে লিখলাম, এক্সট্রা একটা বি লিখলাম, স্ট্রাকচার বলে মে থাকলে মে বি লিখতে হবে, লিখলাম মে বি। এরপর ছিল মেইন ভার্ব কিল, কিলের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কিলড, তাহলে কি হলো দ্য বার্ড মে বি কিলড, সাবজেক্ট ছিল দে, হয়ে যাবে বাই দেম। 3 নম্বর এক্সাম্পল হলো উই উইল ফিনিশ দ্য ওয়ার্ক, উই উইল ফিনিশ দ্য ওয়ার্ক, সাবজেক্ট এই তো মডাল অক্সিলারি ভার্ব পেয়ে গেলাম, মেইন ভার্ব, তাই না। একটা জিনিস মনে রাখবেন, মডাল অক্সিলারি ভার্ব যুক্ত যে সেন্টেন্সগুলো আছে তার মেইন ভার্ব সবসময়ই মোডালের পরে থাকে।
তাহলে উইলের পরে থাকবে মেইন ভার্ব, এরপরে থাকলো কি অবজেক্ট, তাই তো অবজেক্ট। তাহলে আমাদের প্রথম কাজ হলো ভয়েস চেঞ্জ অ্যাক্টিভকে প্যাসিভ করার সময় অবজেক্টকে ধরে সাবজেক্ট করে ফেলতে হবে, করে ফেললাম। দ্য ওয়ার্ক ছিল অবজেক্ট, এখন হলো সাবজেক্ট হিসেবে দ্য ওয়ার্ক। এরপরে ছিল উইল, দেখেন আমরা উইলটাকে লিখলাম, একটা এক্সট্রা বি লিখলাম কারণ উইল থাকলে উইল বি লিখতে হবে। মেইন ভার্ব ছিল ফিনিশ, তার পার্টিসিপল পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ফিনিশড, ফিনিশড, তাই তো ফিনিশড। এরপর দেখেন এর সাবজেক্ট ছিল উই, কি ছিল উই। এখন উই তো অবজেক্ট হয়ে যাবে, তাহলে অবজেক্ট হিসেবে কি হবে বাই আজ, উই থাকলে কি হবে বাই আজ। এই হলো মোডাল অক্সিলারি ভার্বের স্ট্রাকচার অথবা রুলস। আশা করি মোডাল নিয়ে আপনাদের প্রবলেম হবে না। চলুন আজকের ক্লাসের সেকেন্ড রুলস এবং টেন্সের ফোর্থ রুলসটি দেখে ফেলি। ভয়েজের 4 নম্বর রুলসটি, ভয়েজের 4 নম্বর রুলসটি ছিল সেন্টেন্সের ভার্বটি যদি প্রেজেন্ট সিম্পল হয়, ভার্বটি যদি V1 হয়, এক্ষেত্রে am is are প্লাস V3। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া প্রেজেন্ট সিম্পল আমরা কিভাবে বুঝবো। দেখেন আমরা মনে করেন তো বাকি যে 3টা রুলস করেছি তার মধ্যে কি কি ছিল, একটার মধ্যে হ্যাভ এস ছিল, হ্যাভ এস হ্যাড ছিল, আরেকটি রুলসের মধ্যে আইএনজি ছিল, এবং এর আগে যে রুলসটি করেছি সেই রুলসটির মধ্যে মে মাইট ক্যান কুড শেল শুড ছিল। তাহলে আমি বলেছি মোট 5 ভাগে বিভক্ত করেছি। তাহলে 3টা স্ট্রাকচারে 3 ধরনের জিনিস আমরা পেয়েছিলাম। একটা হলো হ্যাভ এস হ্যাড পেয়েছিলাম এক স্ট্রাকচারে, অন্য স্ট্রাকচারে পেয়েছিলাম আইএনজি, এবং থার্ড যে স্ট্রাকচার ছিল সেখানে মে মাইট ক্যান কুড শেল শুড পেয়েছিলাম। তো বাকি থাকে আর 2টা স্ট্রাকচার। টেকনিক্যালি এই 2টা স্ট্রাকচারের মধ্যে যে কোনো একটা হবে প্রেজেন্ট সিম্পল টেন্স, যে কোনো একটা হবে প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে এখন একটা ঝামেলা হতে পারে প্রেজেন্ট সিম্পল আর পাস্ট সিম্পল নিয়ে একটা ঝামেলা হতে পারে, আমরা সেই ঝামেলা নিয়ে পরে আলোচনা করছি। তো চলুন দেখি প্রেজেন্ট সিম্পল টেন্স যদি থাকে অথবা সেন্টেন্স যদি প্রেজেন্ট সিম্পল টেন্সে থাকে তখন একটা am is are লাগবে, আনতে হবে, এবং তারপর একটি ভার্বের V3 অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখি চলুন। আই গিভ দ্য পেন, খেয়াল করেন সাবজেক্ট রাইট, সাবজেক্টের পরে সে আছে ভার্ব এবং এরপরে কি আছে অবজেক্ট। এইখানে ডিফারেন্সটা হয়। আমরা বিগত যে 3টি রুলস করেছি, স্ট্রাকচার দেখেছিলাম, সেখানে এই জায়গাটায় কখনো হ্যাভ এস হ্যাড ছিল, এই জায়গাটায় এর সাথে একটা এক্সট্রা আইএনজি ছিল, অথবা এইখানে এই ঠিক মেন ভার্বের আগে মে মাইট ক্যান কুড শেল শুড ছিল। তার মানে দেখেন গঠনগতভাবে 3টা স্ট্রাকচারই ভিন্ন ভিন্ন, এবং সেই 3টে স্ট্রাকচারের থেকে এই স্ট্রাকচারটা আরেকটু ভিন্ন না। দেখেন ওগুলি কিচ্ছু নাই, তার মানে হলো 3 নাম্বার 4 নাম্বার অথবা 5 নম্বর রুলসে পড়বে। খেয়াল করেন গিভ আপ, এখন কোথায় গিয়ে ঝামেলায় পড়বেন, এই যে গিভ ভার্বটা আছে, এই গিভ ভার্বটা প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে, এই তো ঝামেলা। ওকে ফাইন, চলেন আমরা এটা একটু করি, তারপরে একটা সলভ দিব আপনাদের, সমস্যা নাই। আই গিভ দ্য পেন, সাবজেক্ট ছিল আই, তাই তো, অবজেক্ট ছিল দ্য পেন। তাহলে আমাদের প্রথম কাজ হলো অবজেক্টটাকে সাবজেক্ট করে ফেলা। আমরা দ্য পেনকে সাবজেক্ট করে ফেললাম। এখন এখানে আছে গিভ, গিভ মানে প্রেজেন্ট সিম্পল, এটার পাস্ট ফর্ম হলো গ্যাভ। তাহলে স্ট্রাকচার ওয়াইজ একটা অ্যামেজা দিতে হবে। দেখেন দ্য পেন দিয়ে একটা কলমই বুঝায়, যদি কোনো কিছু একটি বুঝায়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় বা দেখে যদি মনে হয় এখানে একটি আছে বা সিঙ্গুলার, তখন সেখানে ইজ দিবেন, তাহলে ইজ হলো দ্য পেন ইজ। এবার দেখেন গিভের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো গিভেন, গিভেন, তাই তো, গিভেন দিয়ে ফেললাম। সাবজেক্ট ছিল কি আই, সে হবে কি বাই মি, বাই মি, রাইট। এখন দেখেন এখানে একটু একটা অন্য একটু বিষয় আলোচনা করি।
ধরেন আমার কোনো স্টুডেন্ট অথবা কোনো ভাই অথবা বোন বুঝতে পারছে না এখানে প্রেজেন্ট ফর্ম আছে নাকি পাস্ট ফর্ম আছে। খেয়াল করেন, কোনো একজন বুঝতে পারেনি এখানে গিফটটা কি প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম। সে যদি আমার দুইটার ক্লাস পরপর দেখে এবং আজকের ক্লাসটি মন দিয়ে দেখে, তাহলে অবশ্যই এখানে গিয়ে সে বড় জোর যে ভুলটা করবে এখানে একটা ওয়াজ দিতে পারে। যদি ভুল হয়, যদি সে ভুল করে, যদি গিফটটা প্রেজেন্ট না পাস্ট বুঝতে না পারে, তাহলে সে বড় জোর এখানে ইজ না দিয়ে ওয়াজ দিবে, এছাড়া আর কোনো ভুল করবে না। খেয়াল করেন আপনার কিন্তু ভুলের সংখ্যা কিন্তু কমে আসতেছে, ভুলের সংখ্যা কিন্তু কমে আসলো। তার মানে আপনি সর্বোচ্চ এখানে না বুঝতে পারলে ইজ না দিয়ে ওয়াজ দিবেন, এই তো ভুল হবে। তো আপনি প্রথম থেকে ভুল করলেও কিছুদিন প্র্যাকটিস করলে এই ভুলটা আপনার হবে না। দ্বিতীয় এক্সাম্পল দেখি, হি ড্রাইভস হিজ কার। হি ড্রাইভস হিজ কার। ওকে, সাবজেক্ট কি আছে? প্রথমে সাবজেক্ট হি আছে, তারপরে আছে মেন ভার্ব, তাই তো? এরপর আছে অবজেক্ট। ওকে, এখানে একটা মজার ব্যাপার আছে। আপনি যদি কখনো ভার্বের সাথে একটা অ্যাজ বা ইয়েস দেখেন, ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস দেখেন এই জায়গাটায়, তাহলে 100% কনফার্ম এটা প্রেজেন্ট সিম্পলে আছে। এটা নিয়ে আপনার ফার্দার চিন্তা করতে হবে না। যদি ভার্বের সাথে কখনো অ্যাজ বা ইয়েস দেখেন তাহলে 100% কনফার্ম থাকেন এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স আছে। ওকে, আসেন তাহলে এটা একটু করি। হিজ কার অবজেক্ট, তাকে আমরা সাবজেক্ট করে ফেললাম, হিজ কার হয়ে গেল। যেহেতু ঘটনাটা প্রেজেন্ট সিম্পল টেন্সে একটা অ্যামেজার আসবে, হিজ কার মানে একটি কার বুঝাইছে, তার জন্য ইজ আসলো। ওকে, এবার ড্রাইভের পার্টিসিপল ফর্ম হলো, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ড্রাইভেন। এই তো ড্রাইভেন দিলাম। ওকে, এবার আছে কি হি, এর অবজেক্টিভ ফর্ম হলো কি হিম। এই হলো প্রেজেন্ট সিম্পলের একদম সিম্পল রুলস। আজকের ক্লাসের থার্ড রুলস আর ভয়েস চেঞ্জের ফিফথ রুলস। চলুন দেখি, সেন্টেন্স যদি পাস্ট সিম্পলে হয়, সেন্টেন্সটা যদি পাস্ট সিম্পল হয় তখন কি হয়, একটা ওয়াজ আর হয় প্লাস V3 হয়। আমি একটু আগে রিপিট করছি, আবার রিপিট করতেছি। সেটা হলো যে কীভাবে ডিফারেন্সিয়েট করবেন অন্য রুলসের সাথে। ফার্স্ট স্ট্রাকচার ছিল ভার্বের সাথে একটা আইএনজি থাকবে, দেখেন এখানে কোথাও আইএনজি নাই। দ্বিতীয় স্ট্রাকচার ছিল সেন্টেন্সের মধ্যে কোথাও না কোথাও হ্যাভ এজ হ্যাড থাকবে, এখানে কোথাও হ্যাভ এজ হ্যাড নাই। থার্ড স্ট্রাকচার হলো মে মাইট ক্যান কুড শ্যাল শুড উইল উড থাকবে, মোরাল থাকবে, এখানে কোথাও সেই মোরাল নাই। তার মানে এই স্ট্রাকচারটা বাকি তিনটা থেকে ভিন্ন। ওকে, তাহলে স্ট্রাকচারটা কেমন হলো? স্ট্রাকচারটা হলো পাস্ট সিম্পল টেন্স স্ট্রাকচার। চলুন দেখি তাহলে এক্সাম্পলে কি আছে। দে ওপেন দ্য ব্যাংক, এখানে সাবজেক্ট হলো দে, তাই তো? সাবজেক্ট হলো দে, এরপরে মেইন ভার্ব, এরপরে অবজেক্ট। দেখেন এই ওয়ার্ডটার সাথে ইডি আছে, আপনারা সবাই জানেন, তাও বলছি, কোনো ভার্বের সাথে যদি ইডি থাকে শেষে, ভার্বের শেষে যদি ইডি যোগ থাকে তাহলে 100% এই ভার্বটি পাস্ট ফর্মে আছে, পাস্ট সিম্পল টেন্সে আছে। তাহলে আমরা বুঝে ফেললাম যে এটা পাস্ট সিম্পল টেন্সে আছে। চলুন ভয়েস চেঞ্জ করি। ভয়েস চেঞ্জ করার সময় অবজেক্টকে সাবজেক্ট করে ফেলতে হবে। দেখুন অবজেক্টকে সাবজেক্ট করে ফেললাম, তাই তো? দ্য বুক ছিল অবজেক্ট, হয়ে গেল সাবজেক্ট। সাবজেক্ট হলো দ্য বুক। এরপরে ভার্বটি ছিল পাস্ট ফর্ম, এই জন্য এক্সট্রা, এই দেখেন স্ট্রাকচার ওয়াইজ একটা এক্সট্রা ওয়াজ আসলো। আবার বলছি, দ্য বুক দিয়ে একটি বই বোঝানো হচ্ছে তাই ওয়াজ হয়েছে। যদি অনেক বেশি বোঝানো হতো তাহলে ওয়ার হতো। তাহলে কি হলো? দ্য বুক ওয়াজ ওপেন্ড। ওপেন্ড হলো একটা উইক ফর্ম, মানে যদি কোনো ওয়ার্ডের সাথে বা ভার্বের সাথে ইডি পান তাহলে মনে রাখবেন ওই ভার্বের পাস্ট ফর্মও ইডি দিয়েই হবে, আবার পাস্ট পার্টিসিপল ফর্মটিও ইডি দিয়ে হবে, ইডি দিয়ে হবে। যেমন ওপেন এর পাস্ট ফর্ম ওপেন্ড, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ওপেন্ড। তার মানে পাস্ট এবং পার্টিসিপল একই রকম হবে। তাহলে ওপেন্ড ছিল, ওপেন্ড লিখলাম, তাহলে ওয়াজ ওপেন্ড। সাবজেক্ট ছিল দে, হয়ে যাবে বাই দেম।
খুব সিম্পল। চলুন নেক্সট এক্সাম্পলটা দেখি। নবডি নিউ দেম, সাবজেক্ট হলো নবডি, তারপর আছে মেইন ভার্ব, দেন অবজেক্ট, তাই তো? ওকে, চলুন দেখি কিভাবে করা যায়। আপনাদের মুখস্থ হয়ে গেছে এতক্ষণে। অবজেক্টটি ধরে সাবজেক্ট করে ফেলতে হবে, করে ফেললাম। দেম ছিল অবজেক্ট, হয়ে যাবে দে, কারণ দেমের সাবজেক্টিভ ফর্ম হলো দে, আবার দে অবজেক্টিভ ফর্ম হলো দেম। তার মানে দে, দেখেন দে আর হলো THEM, দেম। দে মহাশয় বসবে সেন্টেন্সের শুরুতে, আর দেম বসবে হলো সেন্টেন্সের মাঝে অথবা শেষের দিকে। এই সেন্টেন্সে যেহেতু দের অবস্থানটা শেষে ছিল, তাই হলো দেম, তার মানে সে অবজেক্ট। এবার অবজেক্টকে ধরে আমি সামনে বসাবো যখন, তখন সে দেম না হয়ে যাবে দে। ওকে, দে দিলাম। নিউ হলো নো এর পাস্ট ফর্ম, KNOW, নো এর পাস্ট ফর্ম হলো কি নিউ, তাহলে পাস্ট সিম্পল টেন্সে আছে। দে দিয়ে অবশ্যই একজনের বেশি বোঝায়, যখনই একজনের বেশি বুঝাবে তখন আর ওয়াজ হবে না, তখন হবে কি ওয়ার। তাহলে কি হলো দে ওয়ার। ওকে, দে ওয়ার লিখে ফেললাম। এরপরে কাজটা হলো যে মেইন ভার্বটা ছিল, এই মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তাহলে মেইন ভার্ব ছিল নিউ, তাহলে নিউ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো নোন। তাহলে কি দাঁড়ালো, নো হলো প্রেজেন্ট ফর্ম, নিউ হলো পাস্ট ফর্ম, আর পাস্ট পার্টিসিপল হলো নোন। দেখুন আমরা নোন বসিয়েছি, নোন লিখেছি। এরপরে নো ভার্বের পরে সবসময় আপনি টু বসাবেন, প্রিপোজিশন টু। তাহলে নোন টু, বাই কিন্তু হবে না, বাই লিখতে কিন্তু ভুল হয়ে যাবে, বাই লেখা যাবে না। তাহলে নোন টু ছিল কি নোবডি, অবজেক্ট কি হবে নোবডি। তাহলে আনসার গিয়ে দাঁড়ালো দে ওয়ার নোন টু। যারা এখন পর্যন্ত এইটুকু বুঝতে পেরেছেন, আমি তাদের এনশিওর করছি ভয়েস চেঞ্জের যে মেইন বেস আপনার তৈরি হয়ে গেছে। বাকি থাকলো ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, এগুলো পানির মতো সহজ। আশা করি নেক্সট দুইটা ভিডিওতে আমরা সেগুলো কমপ্লিট করে ফেলতে পারবো। আশা করি ক্লাসটা ভালো লেগেছে সবার। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।